নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন আদৌ হবে, ফেব্রুয়ারিতে হবে, হলে এই সরকারের অধীনে হবে, নানান রকম প্রশ্ন ছিল। এখন তফসিল ঘোষণা হলো, শঙ্কা কি সব কেটে গেল? না না, এটা না, এটা কিন্তু অনিশ্চয়তা কেটে গেছে। এটা কিন্তু অনেকেই মনে করে না, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলামী, মনে করছে তাদের এমন কোনো সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ নেই যাকে কারাগারে পাঠানো উচিত নয়। আর বর্তমান বিচার ব্যবস্থার এমন কোনো অংশও নেই যা বিএনপি জামাতের ইচ্ছা পূরণের সহযোগিতা দিতে নারাজ। এই হচ্ছে ডেভিড বার্গম্যানের একটা বিশ্লেষণ। মানে পরিবর্তনটা কোথায়? ৫ই আগস্টের আগে যা যা চলতো বিচার বিভাগে, পুলিশ যা করতো, প্রশাসন যা করতো, এখন তো আরো ভয়ের চোটে, আরো উলঙ্গ ভাবে, আরো দুর্বল ভাবে সেগুলো অন্ধের মতন করে সেগুলি প্রতিপালিত হচ্ছে। তারেক রহমানের একটা মানে তার বক্তব্যের একটা অংশ দেখছিলাম, ফটো কার্ড আকারে দেখছিলাম, যে বলছেন যে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্রের দ্বারা, মানে কোনো নাগরিকের, আমি ঠিক কোট করতে পারছি না, আমার ঠিক এভাবে মনে পড়ছে না, কিন্তু কোনো নাগরিককে দেশ ছেড়ে চলে যেতে হবে না, বিদেশে চলে যেতে হবে না তার কথা বলার জন্য, এরকম একটা সামারি বা এরকম একটা ভাবার্থ হয়তো সেখানে বোঝায়। কিন্তু মানে ক্ষমতায় আসার আগে এই যে ডেভিড বার্গম্যানের যে বিশ্লেষণ, তিনি দেখেন, এখন তো মানে বিএনপির নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে, বিষয়টা তো তা না। কিন্তু এই মামলাগুলো কিন্তু বিএনপি, ডেভিড বার্গম্যানেরও সেই বক্তব্য দেখা যাচ্ছে যে এই মামলাগুলোর অধিকাংশ বিএনপিরই। তখন পুলিশ, প্রশাসন, সরকার, দল সব এলোমেলো অবস্থায়। এখন তো রিয়ালাইজ করতেছে, এবং এই কারণে তারেক রহমান বলতেছে তারা প্রতিহিংসা রাজনীতি করবে না। অবাক হব না যদি বিএনপি সত্যি সত্যি যদি ক্ষমতায় আসে, এবং ক্ষমতা আসার পর আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা আছে সেই নিষেধাজ্ঞাটা হয়তো তারা প্রত্যাহার করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপি এবং আওয়ামী লীগের যোগ্য হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ঘোষিত হলো জাতীয় নির্বাচনের তফসিল, ভোট 12ই ফেব্রুয়ারি। তফসিলের ঠিক পরপরই প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বললেন তিনি অপমানিত, নির্বাচনের পরে আর থাকতে চান না পদে। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে অবশেষে নির্বাচন করার জন্য পদত্যাগ করলেন আলোচিত দুই ছাত্র উপদেষ্টা। ভোটকে ঘিরে আছে নানান রকম জরিপ, পূর্বাভাস। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক তৎপরতা। আবার কোনো এক আন্তর্জাতিক সমীকরণেই দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। ভোটের আগে পারবেন তো ফিরতে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি অনেক ধন্যবাদ। আমি শুরু করি যে তফসিল ঘোষণা হলো, নির্বাচনের তারিখ জানছি আমরা 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ। মানে আমরা এতদিন পর্যন্ত সরকার বলেছে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু অনেক শঙ্কার কথা শোনা গেছে। অনেকে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন আদৌ হবে, ফেব্রুয়ারিতে হবে, হলে এই সরকারের অধীনে হবে, নানান রকম প্রশ্ন ছিল। এখন তফসিল ঘোষণা হলো, শঙ্কা কি সব কেটে গেল? রাজনৈতিক দলগুলো বিএনপি, এনসিপি, জামাত সবাই আসলে আস্থা বা একরকম ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে। এখন কি সব শঙ্কা কেটে গেছে নির্বাচন নিয়ে? শঙ্কা কাটলো কোথায়? তারেক রহমানই তো বলছে যে নির্বাচন অত সহজ না, নির্বাচনটা মানে অনুষ্ঠিত করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, এই আহ্বান জানাইছে। তো নির্বাচনটা সহজ হবে না এটা কেন বললেন? তার মানে শঙ্কা আছে, চ্যালেঞ্জ আছে, সেই জন্যই তো তিনি বলছেন। না, শঙ্কা বা চ্যালেঞ্জের বিষয়গুলো আমি আপনার কাছে জানতে চাই। অনিশ্চয়তা কেটে গেছে, মানে নির্বাচন হবে কি হবে না এই অনিশ্চয়তা আর নাই। না না, এটা কিন্তু অনিশ্চয়তা কেটে গেছে, এটা কিন্তু অনেকেই মনে করে না, অনেকে মনে করে যে এখনো অনিশ্চয়তা আছে। কারণ কি, একটা দুর্যোগের মধ্যে, ঝড়ের মধ্যে হঠাৎ যখন নাকি ঝড়টা থেমে যায়, তখন মনে হয় যেন আবার ঝড় আসবে। দেখবেন যে ভূমিকম্প একবার কম্পন দিয়ে থেমে গেলে সবাই আবার অপেক্ষা থাকে, বাবা এরপরে কি আবার আরেকটা ঝাঁকুনি আসবে নাকি, আবার ঝাঁকুনি আসবে নাকি। এইটা চলতে থাকবে, নির্বাচনটা না হওয়া পর্যন্ত চলতে থাকবে। সেই কারণে, আর যেহেতু বর্তমান গভর্নমেন্টের উপরে তেমন আস্থা নেই মানুষের, সেই কারণে সংখ্যাটা বেশি যে এই সরকার কি পারবে। যদি চতুর্দিক থেকে চাপ আসে, যদি বলা হয় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আবার আভ্যন্তরীণ ভাবে কোনো একটা শক্তি যদি মনে করে যে আমরা হেরে যাবো, সুতরাং নির্বাচন করে লাভ কি, তখন যদি তারা অশান্তি ক্রিয়েট করে, তখন কি এটা সামাল দিতে পারবে কিনা। সরকার, আইন শৃঙ্খলা, প্রশাসনের উপরে অনাস্থার কারণেই কিন্তু অনিশ্চয়তাটা বাড়ছে।
এটা হলো মূল কথা। এই কারণেই কিন্তু তারেক রহমান কিন্তু ওইটা কারণেই বলছে যে নির্বাচনটা তো সহজ না। সহজ মানে কি, তার মানে সহজ না মানে অনিশ্চিত হয়ে যেতে পারে, যে কোনো সময় এটা পিছায় যেতে পারে, এমন একটা ঘটনা ঘটতে পারে। দেখেন আজকে দেখলাম যে রাষ্ট্রপতি একটা স্বাভাবিক একটা হয়তো ক্ষোভ বা দুঃখ প্রকাশ করে তিনি একটা কথা বলছেন, কিন্তু ইতিমধ্যে এটা বলার সাথে সাথে কিন্তু সবার মধ্যে হয়েছে তাহলে তো কি সাংবিধানিক সংকট হবে। কিন্তু উনি কিন্তু বলছেন যে আমি নির্বাচন পর্যন্ত থাকবো, এরপরে থাকবো না। এমন না যে নির্বাচন আগে আমি পদত্যাগ করবো, তা কিন্তু বলেননি। কিন্তু ওই যে বললাম না, একটা কথা বললেই মানুষের মধ্যে মনে হয় যে ওর বাবা না জানি কি হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা পরিবর্তনের পর যে এরকম একটা শক্ত সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা যেটা মানুষ প্রত্যাশা করছিল, সেটা দেখে না, সব দেখে যে লেজে গোবরে হয়ে গেছে। কিন্তু না আপনি হচ্ছে বলছেন আইন যে এই শৃঙ্খলা। সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, কিন্তু আবার জরিপগুলো তো বলছে 70% আস্থা রাখছে, মানে প্রথম আলোর জরিপও বলছে 55% বা তারও উপরে আস্থা, ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে এই সরকারের প্রতি। আস্থা রাখছে তো মানুষ, জরিপগুলো তো তাই বলে। তাহলে হয়তো আমি সেই সংখ্যালঘুদের দলে, যারা মানে 1% বা 2% মনে করে যে আস্থা রাখতে পারছেন, তাদের দলে হতে পারে। আমি আমার পারসেপশন থেকে বলছি, আমার সাথে নাও মিলতে পারে, কিন্তু কারণ হলো যে দেখেন মূল মূল সূচকগুলো, যেমন আইন শৃঙ্খলা, মানে বেশিরভাগ লোক মনে করে যে না, আইন শৃঙ্খলা ঠিক নেই 60% উপরে। তারপরে দুর্নীতি দমন 60% উপরে মনে করে না, ঠিক নেই। তারপরে দ্রব্যমূল্য, মানে মূল বেসিক জায়গাগুলোতে মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, অর্থনীতি, দুর্নীতি, সব এই সূচকগুলি তো নাই। তাহলে আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি কাউকে গালিগালাজ করেন না, চুপ করে বসে আছেন, তো ওইটার উপর আস্থা থাকলে কি আর না থাকলে কি, মূল জায়গাগুলোতেই তো মানুষের আস্থা নেই, যার ফলে তার একটা ইম্প্যাক্ট আমরা পাচ্ছি। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করেন, এমনকি যারা নির্বাচন করতেছে সেই রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু শঙ্কিত যে কি হবে কি হবে। এবং আনুষ্ঠানিকভাবে তো মিয়া গোলাম পরোয়ার মানে পরশুদিন বলেই আসলো নির্বাচন কমিশনে গিয়ে, যে তারা মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নেই যেটা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হবে। আপনি এনসিপির কাছে যান এক, এমনকি বিএনপি কে জিজ্ঞাসা করেন, তারাও কিন্তু শঙ্কিত। জি, তাহলে আপনি মানে আপনার বিশ্লেষণও জানতে চাই, এবং আপনার কি মনে হয় সাধারণ মানুষের বিশ্লেষণ? মানে ইতিমধ্যে কিন্তু কিছু ট্যাগ লেগে গেছে প্রশাসনের উপরে, যেমন রাতের ডিসি, লটারির এসপি, এইরকম বিষয় লেগে গেছে। তো মানে আর ট্রমার ব্যাপারটা তো পুরনো, পুলিশের যে ট্রমা আছে, তারা কি আসলে ঠিকঠাকভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে প্রস্তুত? বা সেনাবাহিনীও আছে, আরপিওতে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুঃখিত অন্তর্ভুক্ত করা হয়। দেখেন সেনাবাহিনীর কথাটা দিয়ে শুরু করি। সেনাবাহিনী হলো এটা আন্তর্জাতিক বাহিনী, তারা ওই আন্তর্জাতিক নিয়ম কানুন ফলো করতে যে তারা বাংলাদেশে ওই মানে অস্ত্র ব্যবহার করা, মানে তাদের পক্ষে এটা সম্ভব না। এটা তারা কিন্তু এর আগেও চরম সময় যখন কি প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে, তখনও কিন্তু তারা অস্ত্র ধরেনি, কারণ ওরা ইন্টারন্যাশনাল ল মনে করে যে আন্তর্জাতিকভাবে তারা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। সুতরাং আন্তর্জাতিক মানবাধিকার রীতিনীতি এগুলিকে অনুসরণ করতে যে আমাদের এখানে যে ধরনের মব তৈরি হয়, যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেটার জন্য কিন্তু সেনাবাহিনী না, সেটার জন্য পুলিশ। কিন্তু এই পুলিশ তো একেবারেই তার মানে মেরুদণ্ড ভেঙে গেছে। পুলিশের শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, কোন রকমে তারা দিন পার করতেছে। এবং তার মধ্যে এই যে আপনি যেটা উল্লেখ করেন লটারি, এই সিস্টেমের মধ্য দিয়ে তার মানে আপনি মানে লটারিতে নিজের জীবনটা সঁপে দেওয়া মানে কি, আপনি একটা জুয়া খেলার মধ্যে সঁপে দিচ্ছেন। তার মানে আপনি জানেন যে আপনার উপর আসলে আস্থা নেই, সেই কারণে আপনাকে লটারির মধ্যে ছেড়ে দিল যে আপনি বরগুনার মাল যে যাবেন লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে মাল যাবে হচ্ছে খাগড়াছড়িতে, এইরকম। এতে হয় কি আরো জট বাঁধে, আরো বিশৃঙ্খলা এ হয়। পলিটিক্যাল কমিটমেন্ট যে আমি সুষ্ঠু নির্বাচন করব, ফলে আমি এক জায়গায় আছি বলেই ওখানে আমি সমস্ত গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাব, আরেক জায়গায় গেলে কেন হব না? আমি যদি আওয়ামী লীগ করি তাহলে পার্বত্য এলাকায় আওয়ামী লীগ করবো, ওই সমতল এলাকায় এসেও আওয়ামী লীগ করবো। যদি আপনি ওইভাবে মনে করেন যে না এরা তাদের তো আসলে এই দল গোয়েন্দা সেই দল, ব্যাকগ্রাউন্ড, মানে গোয়েন্দা তথ্য চেক আপ করে তাদেরকে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, এটাই অন্তত জানা যাচ্ছে বা বলা। তাহলে তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না থাকলে তাহলে সে বিএনপি আর জামাত
তাহলে বিএনপি জামাতই তো নির্বাচনে পার্টনার, তাহলে তার পক্ষে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? বরং আমি তো বলি, সেদিনও মনে পড়ছিল আপনাকে, যে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোকজনকেই বরং নিয়ে এসে এখন নির্বাচনের সময় অন্তত তাদেরকে দিলে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, সুতরাং তারা নিরপেক্ষ থাকবে এবং তারা একটা সুযোগও পাবে যে আমরা আসলে মানে পেশাদার ডিসিএসপি। অন্যরা তো ব্যস্ত থাকবে, বিএনপির যারা তারা বিএনপিকে জেতানোর জন্য, জামাতের যারা তারা জামাতের জন্য ব্যস্ত থাকবে। এটা তো এনসিপি বলেই পড়ছে যে প্রশাসন দুই ভাগে বিভক্ত, এক ভাগ জামাত আর এক ভাগ হচ্ছে বিএনপি। তাহলে আর কি লাগে? তো এই অবস্থায় আপনি কি সে লেভেল প্লেইং ফিল্ড করবেন? আর যে ধরনের অস্থিরতা, যে ধরনের লটারি দিয়ে আপনি ডিসি এসপি ওসি এই ধরনের ভাগাভাগি করতেছেন, এতে জগা খিচুড়ি হচ্ছে, এতে কমিটমেন্টটা থাকতেছে না। আপনি আমাকে মানে লাঠি মেনে মতন ঘুরাইতে থাকবেন, আর আমার কাছ থেকে আপনি সর্বোচ্চটা আশা করেন না। আমি তো কোন রকমের আচ্ছা, সর্বোচ্চটা আশাও কি, মানে আশাটাও আসলে কিরকম করা হচ্ছে সেটাও একটা প্রশ্ন আমার। মানে অনানুষ্ঠানিকভাবে কথা হচ্ছিল প্রশাসনের কিছু মানুষ বা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে, তা কারো সাথে, তো তাদের কাছ থেকে জানতে পারছিলাম যে আসলে এই যে ধরুন মব বা বাউলদের উপর যে আক্রমণ ঘটলো, এই ঘটনাগুলোতে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট বা নির্দেশনা, যেটা আসলে তারা বলছিলেন যে খুব নির্দেশনা ছাড়া পুলিশ এখন কাজ করতে পারে না, খুব স্পষ্ট কোনো নির্দেশনা নাই। এই নির্বাচনকে আপনি বলছেন সর্বোচ্চ তাদের কাছ থেকে আশা করবে, নির্দেশনা তাদের উপর কেমন সেটা কি জানা যায়? মানে তাদেরকে কি নির্দেশনা তো আছে নিরপেক্ষভাবে কাজ করা, কিন্তু দেখেন পুলিশ যেহেতু এখন তার শক্তি মানে যখন নাকি দুর্বল হয়ে যায়, তখন সে শক্তির উপর ভরসা করে। তো দেখেন যেখানে যে এলাকায় যেখানে মনে করবে যে অমুক প্রার্থী জামাতের খুব শক্তিশালী, তখন সেখানে প্রশাসন তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, তাহলে নেপোটিজমটা হয়ে যাচ্ছে। আবার যে এলাকায় জামাত, যে এলাকায় বিএনপি, তারা এইভাবে মানে মূলত দেখবে যে ওই এলাকায় কার শক্তিটা বেশি, সে তখন ওই শক্তির দিকে ধাবিত হবে। শক্তির দিকে ধাবিত হলে জাস্টিস পাবে না। একজন নিরীহ মনে করেন তার জনপ্রিয়তা আছে কিন্তু তার অর্থ নেই, তার শক্তি নেই, সে তখন পিছাই যাবে। প্রশাসনকে যেহেতু এত দুর্বল করে তাকে ফেলা হয়েছে, যে এই প্রশাসন তখন ওই শক্তি নিয়ে বাঁচতে গেলে তখন আর নিরপেক্ষতা থাকবে না। ফলে তার কাছ থেকে আপনি কিভাবে আপনি আশা করবেন? আর সেনাবাহিনী তো বললাম, তো সেনাবাহিনী একটা দূরত্ব বজায় রেখে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সে ভেতরে ঢোকার চেষ্টা করবে না, সে কিন্তু বাহ্যিক ভাবে দেখবে, কিন্তু ভেতর থেকেই তো আপনি দুর্বল, ভেতর থেকেই তো সবকিছু হবে, সেটাকে আপনি কিভাবে পড়েন? মানে একরকম কি গা বাঁচিয়ে চলার চেষ্টা? মানে আরেকটা প্রশ্ন একটু যোগ করি, ধরেন হাবিবুল আওয়াল, আজকে দেখছিলাম ডেভিড বার্গম্যান একটা কলাম লিখেছে প্রথম আলোতে, যে মানে হাবিবুল আওয়ালের যে ডিটেনশন, তাকে বলছেন তিনি প্রতিশোধমূলক আর কি এরকম। তো নির্বাচন কমিশন আসলে কি, তারাও আসলে কি বার্তা পায় যে সাবেক নির্বাচন কমিশনারদের এই অবস্থা, তাদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কি ঠিকঠাক পালন করবে নাকি তাদেরও একটা গা বাঁচানোর টেন্ডেন্সি থাকবে? এবারে ইসিটা তুলনামূলক ভাবে আমি মনে করি বেশ সাহসী মানে মনে হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে ওনারা সাহসী হলে বা তাদের আন্তরিকতা থাকলেও তাদের মতন করে প্রশাসন বা পুলিশ অ্যাক্ট করবে এটা আমার কাছে মনে হয় না। এখানে একমাত্র পারে সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী তো ওইভাবে প্রত্যক্ষভাবে একেবারে মানে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ওই পর্যায়ের দায়িত্ব নেবে বলে আমার মনে হচ্ছে না। তারা শুধু দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য হয়তো চেষ্টা করবে, এর বেশি তো করবে না। আর যেটা বললেন হাবিবুল আওয়াল বা আগের সিসি, তাদের তো এটা অপরাধ, তো মানে তারা দায়িত্ব পালন করছে, কিন্তু সেই দায়িত্বটা হয়েছে তারা নৈতিকভাবে তারা কাজটা ঠিক করেনি। এখানে তারা যে কোনো আইন লঙ্ঘন করছে এইটা বলা যাবে না, তারা যেটা করছে নৈতিকতা বিবর্জিত কাজ করছে। তারা যখন দেখছে যে এই ধরনের একটা প্রি প্ল্যান ইলেকশন, তাদের উচিত ছিল মানে নৈতিকভাবে এই দায়িত্ব না নিয়ে পদত্যাগ করা, সেই কাজটা করেনি। এখন এইটার জন্য কি শাস্তি হবে, কেমনে কি হবে আমি বুঝি না। সেই অর্থে হয়তো ডেভিড বার্গম্যান ঠিকই বলছে, এক ধরনের প্রতিশোধ। কারণ এখন সাংবিধানিক দায়িত্ব আপনার, আপনি মেরুদণ্ড সোজা করতে পারলেন না, সেটা তো একদিক দিয়ে আপনি যদি আইনের লঙ্ঘন করেন তাহলে এটা হচ্ছে বেআইনি, আর যদি আপনি নৈতিকভাবে দুর্বল থাকলেন তাহলে এটাকে আর কি বলবেন, অনৈতিক
বা মানে আপনি দুর্বল ব্যক্তি, তার আবার কি সাজা হবে আমি এটা জানি না। তো এটা আসলে এগুলি যখন আইন আদালতে যখন উপস্থাপিত হবে এগুলি আসলে টিকবে না, টিকছে এগুলি আসলে টেকার মানে কথা না। আইন আপনাকে আদালতে এগুলি উপস্থাপিত হলে যুক্তি দিয়ে টিকছে তো। আপনাকে ফাইট করতে হবে, যুক্তি দিয়ে বলতে হবে। যে যেমন আমি সাংবাদিকদের ব্যাপারে বলি, যে 4জন সাংবাদিকের ব্যাপারে যে সিপিএ যে একটা বিবৃতি দিছে, এটা সঠিক বিবৃতি দিছে। আপনি হত্যা মামলা দিয়ে তাদেরকে মাসের পর মাস আপনি কারাগারে ঢোকায় রাখছেন, অথচ আপনি ভালো মতনই জানেন যে এই সাংবাদিকরা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এই সাংবাদিকরা তাদের নীতি বিবর্জিত তারা সাংবাদিকতা করছে, এটা আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন যে এইভাবে দলদাস হওয়া উচিত হয়নি। তো এটা তো নীতিগত ফাইট, এটা ওই পক্ষ কিন্তু আমাকেও বলতে পারে যে আপনি এরকম নীতিহীন ভাবে কেন সরকারের বিরোধিতা করেন। এইটা তো মতাদর্শগত সংগ্রামটা চলবে, কিন্তু আপনি তাই বলে আমাকে তো অপরাধী বলতে পারেন না, আমি তো লুটপাটের সাথে জড়িত না। আর ওনারা যদি যারা কারাগারে আছে তারা যদি কোনো দুর্নীতির সাথে অন্যায়ের সাথে যুক্ত থাকে তাহলে সুনির্দিষ্ট অভিযোগ টানতে হবে। কিন্তু আপনি গণহারে আপনি এই যে হত্যা মামলা দিয়ে রাখছেন, এই যে সালমা দেখেন 32 নম্বর থেকে ধরে 5 মাস আগের একটা হত্যা মামলার মধ্যে তারা ঢুকাই দিয়ে ঢুকাই দিল। এটা হইল 32 নম্বরে শিশু, ওই যে বাচ্চা ছেলেটা, তাকেও নিয়ে আপনি নিয়ে যাচ্ছেন। তারপরে প্রতিবাদের মুখে তো মাঝখানে কোন এক রিক্সা চালককে ছেড়েই দিল। তো এইভাবে তো হয় না, আপনি মাসের পর মাস আপনি কত। তাহলে ওই যে বলছিলেন যে আইন আদালতে তো টিকবে না, যার কারণে বলছিলাম টিকছে তো। আমি একটু যেহেতু ডেভিড বার্গম্যানের প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছে, সাংবাদিকদের প্রসঙ্গে বলছেন, একটু তাকে কোট করি। তিনি যা লিখছেন, শুরু যেভাবে করছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলামী মনে করছে তাদের এমন কোনো সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ নেই যাকে কারাগারে পাঠানো উচিত নয়। আর বর্তমান বিচার ব্যবস্থার এমন কোনো অংশও নেই যা বিএনপি জামাতের ইচ্ছা পূরণে সহযোগিতা দিতে নারাজ। এই হচ্ছে ডেভিড বার্গম্যানের একটা বিশ্লেষণ, তিনি এভাবে বলছেন। এবং এদিক থেকে বলা যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে অবস্থা ছিল এখন তার থেকে পরিস্থিতি বদলায় নাই। এটা হচ্ছে বদলায় নেই, মানে আরো অবনতি হয়েছে, পরিস্থিতি আরো অবনতি হয়েছে। কারণ দেখেন এরা বলছে যে তারা প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এইগুলিকে শক্তিশালী করবে, এই জন্য সংস্কার কমিশন করলো। প্রত্যেকটা 6টা না 7টা সংস্কার কমিশন করলো, কিন্তু সংস্কার কমিশনের আউটপুটটা কি? আমি তো কোনো আউটপুট দেখছি না। আপনি দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে বিচার, দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে পুলিশ, প্রশাসন, সবকিছু। তা আপনি এই সংস্কার কি আপনি কিসে গুলায় খাবেন? এটা তো হলো না তো। তা আমি আপনার একটা মানে যেভাবে দেখেন একজনকে নুসরাত ফারিয়া যখন দেখি তাকে আটক করা হলো, তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, যখন দেখি প্রতিক্রিয়া হলো সাথে সাথে তার জামিন দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি বেছে বেছে যখন প্রতিক্রিয়া হচ্ছে তখন আপনি অ্যাক্ট করছেন, যার ক্ষেত্রে প্রতিক্রিয়া হচ্ছে না তাকে সে কারাগারে আছে। তো একই আইনে আপনি 2 রকম যদি বিচার করেন, 2 রকম প্রতিক্রিয়া দেখান, তাহলে কি সেটা আইনের শাসন হলো? বিচার বিভাগের স্বাধীনতা হলো? এখন তো তাহলে ওনারাও মানে বিচারক যারা, তারা দেখতেছে যে সরকার কি চায়, সরকার প্রতিক্রিয়া কি ব্যক্ত করে, সেই অনুযায়ী তারা রায় দিচ্ছে। তাহলে আপনি কিভাবে, আগেও তো তাহলে মানে পরিবর্তনটা কোথায়? 5ই আগস্টের আগে যা যা চলতো বিচার বিভাগে, পুলিশ যা করতো, প্রশাসন যা করতো, এখন তো আরো ভয়ের চোটে, আরো উলঙ্গ ভাবে, আরো দুর্বল ভাবে সেগুলো অন্ধের মতন করে সেগুলি প্রতিপালিত হচ্ছে। জি, আপনি শুরুতেই বলছিলেন যে তারেক রহমানের সেই বক্তব্য যে নির্বাচন সহজ হবে না, সে একটা অনিশ্চয়তার বিষয়। তার আশাটাও কি এখন অনিশ্চিত হয়ে আছে দেশে ফেরাটা, নাকি সেটা নিশ্চিত? যদিও বলা হচ্ছে শিগগিরই ফিরবে, এটা অবশ্য অনেকদিন থেকেই বলা হচ্ছে। তারপরে তার স্ট্যাটাস নিয়ে যেই একটা অনেক আলোচনা শুরু হলো, তার আশাটা কি অনিশ্চিত নাকি নিশ্চিত, কি মনে হয়? আসলে তো এই বিষয়টা তাই তো, মানে আদৌ নির্বাচন হবে কিনা, কোন তৃতীয় শক্তি আবার ক্ষমতা দখল করে কিনা, এই কথাগুলো তো আমরা মোটামুটি সবাই জানি। এবং কোন অঞ্চলে তৃতীয় শক্তি মানে কারা হতে পারে তৃতীয় শক্তি? তৃতীয় শক্তি মানে এখন যে রাজনৈতিক শক্তি আর সরকার, এর বাইরে কোন শক্তি এসে মানে ক্ষমতা তার গ্রহণ করে কিনা, এরকম একটা শঙ্কা তো সবাই করে। এই কারণে তো বলা হয় যে নির্বাচনটা অনিশ্চিত। তো এবং এখন কি বলে, সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ক্ষমতা গোষ্ঠী এত ভাগে বিভক্ত, কোন ভাগ কখন রিভোল্ট করে, কি করে,
এটা তো কেউ বলতে পারছে না। যার কারণে তো তারেক রহমান যে অনিশ্চয়তা, যেই নিরাপত্তার কারণে উনি আছেন, কারণ উনি আছেন এই কারণে যে উনি তো শুধু একজন ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠান। উনি যদি ক্ষতিগ্রস্ত হয় এই দলটার আর কিচ্ছু থাকবে না। এই দলটা তো গত 15 বছরে আঘাতে আঘাতে জর্জরিত, প্রচুর মানুষ মারা গেছে। বেগম খালেদা জিয়া, যিনি চেয়ারপারসন, তিনিও তো এই দলকে আর চালাতে পারছেন না। তাই একমাত্র হাল ধরে আছেন তারেক রহমান। সেই তারেক রহমান যদি এখন ক্ষতিগ্রস্ত হয়, নির্বাচন অনিশ্চিত হয়, দেশে আসলেন অন্য একটা শক্তি এসে ক্ষমতা দখল করলো এবং একটা রক্তপাতের মতন ঘটনা ঘটলো, তখন তো মানে উনি তো আক্রান্ত হবেনই, ওনার দল শুদ্ধ তো নাই হয়ে যাবে। সেই কারণে উনি বাইরে আছেন সম্ভবত, এই কারণেই তিনি আসতে বিলম্ব হচ্ছেন। একেবারে শিডিউলটা হবার পর উনি যখন সত্যি নিশ্চিত হবে, দেশের মানুষ যখন বুঝবে যে না একটা নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, তখন হয়তো আসবেন। এবং এটা আমার ধারণা যে বিএনপি নেতারা তো এখন খুব জোরে সরেই বলছেন যে 16-17 মানে বিজয় দিবসের পরপরই তিনি চলে আসবেন দেশে। জি, এইরকম জোরে সোরে অনেকবার শুনেছিলাম সেপ্টেম্বরে আসবেন, কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, অক্টোবরে আসবেন, নভেম্বরের মধ্যে নভেম্বরের 2 তারিখে আসবেন, ডিসেম্বরে, এরকম অনেকগুলো ডেট আমরা আসলে পেয়েছিলাম। অতএব 16-17 আসার আগ পর্যন্ত মনে হয় বোঝা যাচ্ছে না যে কবে আসবেন। তারেক রহমানের একটা মানে তার বক্তব্যের একটা অংশ দেখছিলাম, ফটো কার্ড আকারে দেখছিলাম, যে বলছেন যে বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্রের দ্বারা মানে কোনো নাগরিকের, আমি ঠিক কোট করতে পারছি না, আমার ঠিক এভাবে মনে পড়ছে না, কিন্তু কোনো নাগরিককে দেশ ছেড়ে চলে যেতে হবে না, বিদেশে চলে যেতে হবে না তার কথা বলার জন্য, এরকম একটা সামারি বা এরকম একটা ভাবার্থ হয়তো সেখানে বোঝায়। কিন্তু মানে ক্ষমতায় আসার আগে এই যে ডেভিড বার্গম্যানের যে বিশ্লেষণ, তিনি যে বলছেন যে প্রধান দুই দল এমন কোন সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ নেই যাকে কারাগারে পাঠানো উচিত নয়, মানে তাদের যে মনে করা, তাহলে আসলে তার বক্তব্যের উপরে কি আস্থা রাখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে নাগরিকদের বা সাংবাদিকদের কথা বলা, বাক স্বাধীনতা এটা যথাযথভাবে থাকবে? এদিকে আস্থা রাখা যায়? দেখেন, এখন তো মানে বিএনপির নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে, বিষয়টা তো তা না। কিন্তু এই মামলাগুলো কিন্তু বিএনপি, ডেভিড বার্গম্যানেরও সেই বক্তব্য দেখা যাচ্ছে যে এই মামলাগুলোর অধিকাংশ বিএনপিরই। অধিকাংশ বিএনপির মানে 5ই আগস্ট পট পরিবর্তনের পর তখন যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ ছিল না, মানে দলের উপরে নিয়ন্ত্রণ ছিল না, মানে নেতাদের এবং সরকারের উপরেও সরকারের কর্তা ব্যক্তিদের নিয়ন্ত্রণ ছিল না। ওই অবস্থায় যে যার মতন করে থানায় গেছে, মামলা করছে এবং মামলা নানা রকম ফায়দা তুলছে। তখন পুলিশ প্রশাসন, সরকার, দল সব এলোমেলো অবস্থায়। এখন তো রিয়ালাইজ করতেছে এবং এই কারণে তারেক রহমান বলতেছে তারা প্রতিহিংসা রাজনীতি করবে না। তো আমার ধারণা যে এটা ছাড়া উপায়ও নেই। আপনি প্রতিহিংসা করে যে টেকা যায় না, শেখ হাসিনা বড় প্রমাণ। এইগুলি থেকে অন্তত বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভালো মতনই শিখতেছে যে এটাকে সবাইকে অ্যাকোমোডেট করতে হবে এবং সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। এবং আমি অবাক হব না যদি বিএনপি সত্যি সত্যি যদি ক্ষমতায় আসে এবং ক্ষমতা আসার পর আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা আছে, সেই নিষেধাজ্ঞাটা হয়তো তারা প্রত্যাহার করে একটা সহমর্মিতা, একটা সহ অবস্থানের একটা বার্তা দিতে পারে। আমি জানি না, মানে আমার ধারণা, কারণ দেশের অবস্থা যেদিকে যাচ্ছে এবং বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেভাবে মাথা চাড়া দিচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপি এবং আওয়ামী লীগের যোগ্য হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা অতীতে দেখছি যে এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু অনেক বেগম খালেদা জিয়া এবং হাসিনা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে। এটা মানে সময়ের প্রয়োজনে এবং চাহিদার সাথে, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য এটা হয়েছে। তো ভবিষ্যতেও এখন যে তিক্ততা আমরা দেখছি, যে প্রতিহিংসার চর্চা আমরা দেখলাম, ভবিষ্যতে সেটা নাও থাকতে পারে। কারণ তখন এখন যে মুখোমুখি অবস্থান বিএনপি এবং জামাতে ইসলাম, যে মেরুকরণটা হচ্ছে, সেই মেরুকরণে একদিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আর একটা হলো পক্ষের শক্তি। তো পক্ষের শক্তির বড় উপাদান তো আওয়ামী লীগ। তো ফলে এমনও হয়ে যেতে পারে যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা ঐক্য হয়ে যেতে পারে। সেই ঐক্যটা একটা প্রতিফলন আপনি হয়তো ভোটের মাঠেও দেখতে পারবেন, যদিও আওয়ামী লীগ হয়তো দৃশ্যপটে নাও থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগ হয়তো রিয়ালাইজ করবে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যদি ক্ষমতায় না আনি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আরো বড় বিপদ তৈরি হবে। কোনো কি আভাস দেখতে পাচ্ছেন মোস্তফা ফিরোজ? মানে আপনি যে ভবিষ্যৎ, আমি একটু এটাও যোগ করি, দেখলাম যে শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন,
তিনি বলছেন তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হচ্ছেন, তিনি তার জন্য দোয়া করছেন। মানে দেশে থাকতে ঠিক এরকমটা দেখা যেত না, এখন একটা এরকম বার্তা দেখা যাচ্ছে। আর সজীব ওয়াজেদ জয় তো সেই 5ই আগস্টের পরপরই বলেছেন যে বিএনপির সাথে একসাথে কাজ করতে চান, প্রতিশোধের রাজনীতি করবে না। বেগম জিয়ার এই বক্তব্যকে তারা খুবই স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। সেটি একদম 5ই আগস্টের পরপর দেখা গেছিল। এখন আবার দোয়া হচ্ছে, উদ্বেগ প্রকাশ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে এর মধ্যে কি কোনো বার্তা লুকায়িত আছে? জি, এখানেই তো আভাসগুলি মেলে। এখন বাস্তবতাটা হলো যে রাজনৈতিক পরিস্থিতি এখন উপনীত হয়েছে, তাতে বিএনপির আওয়ামী লীগ ছাড়া উপায় নেই, আওয়ামী লীগেরও বিএনপি ছাড়া উপায় নেই। এটা হলো বাস্তবতা। এটা আপনি হয়তো এখন অনেকে বললে এটার প্রতিবাদ করবে যে আমি এই সমস্ত কেন বলছি, কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু সেই দিকে গড়াচ্ছে। আগে দেখেন রাজনৈতিক মেরুকরণটা কি ছিল, বিএনপি জামাত, আরেক দিকে হচ্ছে আওয়ামী লীগ, তাই তো। তো বিএনপি মানে কি বলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জামাতের দায়টা নিতে হয়েছে এই কারণে, ক্ষমতার কারণে। কারণ বিএনপি যদি সিঙ্গেল আউট হয় তখন আওয়ামী লীগের যেই মানে চাপটা, সেই চাপটা তারা একা নিতে পারবে না। সেই কারণে এই দুইটা শক্তি, তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব মতভেদ থাকলেও তারা কিন্তু একত্রিত হয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা হটানোর জন্য, যেটা বলেন না কেন। এখন আওয়ামী লীগের মানে তার আবার বাঁচতে হবে, সে আবার রাজনীতিতে আসতে চায়। তাহলে উপায় কি জামাত নাকি বিএনপি? এই দুইটার তো নিশ্চিত তারা অঙ্ক করতেছে যে জামাত আসলে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের আর রাজনীতির মুখ দেখতে পাবে না, আলোর মুখ দেখতে পাবে না। কিন্তু বিএনপি থাকলে কিন্তু আলোর মুখ দেখতে পাবে। এই কারণে বিএনপি কিন্তু লিবারেল ডেমোক্রেসির চর্চা যেহেতু করে এবং ভারসাম্যমূলক একটা রাজনীতি করতে চায়, ফলে ভারতের সাথে তার সম্পর্ক উন্নত হবে। আর ভারতের সাথে সম্পর্ক উন্নত হওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগ কাছাকাছি চলে আসা। তখন ভারত নেগোসিয়েশন করবে মানে বিএনপির সাথে, কিন্তু ভারত কিন্তু জামাতের সাথে নেগোসিয়েশন করবে না। কারণ আজকে রাজনীতির এই যে প্রতিহিংসা, আজকে তিক্ততা, সব কিন্তু জামাতকে কেন্দ্র করে। ভারত জামাতকে একেবারে মানে কতল করতে যে পুরো পরিস্থিতিটা মানে শেখ হাসিনাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক হিসেবে সামনে নিয়ে আসছে। ফলে ভারতের এই ভুল মানে পলিসির খেসারত কিন্তু আজকে দেশ দিচ্ছে, আওয়ামী লীগ আরো বেশি করে দিচ্ছে। কারণ পুরো আওয়ামী লীগের একদম সমূলে তাকে চলে আসতে হয়েছে। এখনো জানা যাচ্ছে, আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে কোনো চাপ থাকবে কিনা চতুর্দিক থেকে, শুরুতেই যেটা বলছিলেন, এখন দেখা যাচ্ছে যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গেলেন, অজিত দোভালের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাকি কথা বললেন। কি গুরুত্ব বিষয় আমরা জানলাম না। তারপর জানলাম যে তিনি কাতারে গিয়েও সেখানেও নাকি ভারতীয়দের সাথে বৈঠক হয়েছে, সেখানেও কথাবার্তা হয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা রাজনীতিতে আনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো সবই জানা, সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট করা হচ্ছে না বিষয়গুলো। মানে এইগুলোর কোনো প্রভাব কি সামনে নির্বাচনে থাকবে বলে মনে করেন? আওয়ামী লীগের নির্বাচনে প্রাসঙ্গিক করা বা হতে পারে এরকম যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে? জি 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 জি, অবশ্যই। মানে মানে আমি যেটা বুঝতে পারছি এবং কিছু আলামত দেখতে পাচ্ছি, তাতে ওই যে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা, এই দাবি থেকে কিন্তু যারা দাবি করছে তারা কিন্তু সরে গেছে এবং সরকার চায় যে তারা নির্বাচনে আসুক। শুধু তারা আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না বা তাদের সঙ্গে ডায়ালগ করছে না, কিন্তু তাদেরকে বাধা দেবে না। এক, 2 নম্বর হচ্ছে তাদের নিরাপত্তা দেবে। নির্বাচনের যে নিরাপত্তা, সেনাবাহিনী মাঠে নামলে প্রত্যেককেই নিরাপত্তা দেবে। 2, আওয়ামী লীগ নামে না আসলেও আওয়ামী লীগের অসংখ্য স্বতন্ত্র প্রার্থী, আপনি পিটিআই এর কথা চিন্তা করেন, পিটিআই কে যখন নাকি দলকে নিষিদ্ধ করলো, নিবন্ধন বাতিল করলো, তখন পিটিআই এর সদস্যরা স্বতন্ত্র হিসেবে কিন্তু নির্বাচন করলো এবং তারা ব্যাপকভাবে কিন্তু বিজয়ী হচ্ছিল। পরে কারসাজি করে তাদেরকে মানে সংখ্যাটা কমায় কোন রকমের মানে মুসলিম লীগ এবং পিপিপি তারা জোট সরকার করলো। বাংলাদেশে কিন্তু সেই ঘটনাটাই করতে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ নামে নেই, নৌকা প্রতীক নেই, কিন্তু আওয়ামী লীগের পক্ষের অনেক লোক কিন্তু নির্বাচন করবে স্বতন্ত্র হিসেবে অথবা এই জাতীয় পার্টি বা অন্য দলের ব্যানারে। এবং এটাই কিন্তু আস্তে আস্তে তারা নির্বাচনে মানে আওয়ামী লীগের যে ধরনের পতন ঘটছে, সেখান থেকে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা 50% জায়গাটা তারা কাভার করে চলে আসবে। আর বাকি 50%টা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেটা নেগোসিয়েশন করবে ভারত। এবং তখন যেহেতু ততক্ষণে জামাত একটা প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, তখন বিএনপিও বুঝবে যে সে তার রাজনীতি
রক্ষা করার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য, তখন সে আওয়ামী লীগ হয়তো ইনভাইট করবে। এরকম একটা রাজনীতি আমি সামনে দেখতে পাচ্ছি। আভাস দেখতে পাচ্ছেন। ওই যে শুরুতে একটু জরিপ নিয়েও আলোচনায় আসছিল, জরিপ তো বলছে আস্থা আছে, সেটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম আপনি আসলে জরিপের উপরে কতটা আস্থা রাখেন? একটু দেখছিলাম যে প্রথম আলো বলছে শর্তহীন এবং শর্তযুক্তভাবে 69% মানুষ চান আওয়ামী লীগকে নির্বাচনে চায় আর কি, 69% মানুষ। ওদিকে IRI বলছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পক্ষে হচ্ছে 69% মানুষ। মানে দুটো একটু কনফ্লিক্টিং না, IRI এর জরিপ আর প্রথম আলোর জরিপ? এগুলোর উপর আপনার আস্থা কতটা? প্রথম আলোটা আমি জরিপটা আমি মোটামুটি মানে গ্রহণযোগ্য মনে করি। মানে IRIটা আমার কাছে খুব নির্ভরযোগ্য মনে হয় না। প্রথম আলো মাত্র 1300 প্লাস, মানে 1500ও না মানুষের সংখ্যা, সেটা একটা মানে ভালো ফিগার বলে মনে হয়, আস্থা রাখার মতো। মানে হ্যাঁ, অবশ্যই এটা বোঝা যায় তো যে আসলে এখন আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে এবং নির্বাচন হওয়া উচিত, এটা অধিকাংশই মনে করে। কারণ যদি না হয় তাহলে তো সেই বিভাজনটা রয়ে গেল। আর আওয়ামী লীগ নির্বাচন যদি দলগতভাবে করতে পারে, এটা মানে তখন জামাতের সাথে বিএনপির তখন ঐক্য করতে হবে, আওয়ামী লীগকে তখন ঠেকাতে পারবে না। তখন আবার সেই পুরনো রাজনীতি ফিরে যাবে, মানে বিএনপি জামাত এক হবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে গত 1 বছর এই সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তাটা বাড়ছে, তার গ্রহণযোগ্যতাটা অনেকখানি বেড়ে গেছে। ফলে সে কিন্তু একেবারে মানে শুধু ঘোষণা দিক, দেখবেন যে আপনার জামাত অন্যান্য দলের কোনো খবর থাকবে না। তখন বিএনপি কে একদম মানে নাকানি জুবানি খাইতে হবে এই পরিস্থিতিটা সামাল দিতে। তো এটা বাস্তবতা, এটা হয়ে গেছে। এখন তো ধরেন মানে কিছু করার নেই। এমন একটা অবস্থায় যে জামাতের নাকানি চুবানি খাওয়ার থেকে মানে বাঁচতে আওয়ামী লীগ লাগবে, আওয়ামী লীগের নাকানি চুবানি থেকে বাঁচতে জামাত লাগবে। অনেকটা সেরকমই অবস্থা, স্যান্ডউইচ অবস্থার মধ্যে হয়ে গেছে। এখন দেখেন, আপনি কি কল্পনা করতে পারেন যে এই জামাত এইভাবে প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে? কারণ গত 1 বছরে তো আসলে বিএনপি তার রাজনীতিটা করতে পারেনি। তারা এই মব দেখছে, এটা দেখছে, ওইটা দেখছে, চুপচাপ তারা হজম করছে। আর এই মব গুলো ঘটাতে ঘটাতে, রাস্তায় আন্দোলন করতে করতে জামাত একটা শক্তি করছে, এবং অনেকেই মনে করতেছে যে ঠিক আছে, তাদেরকে সুযোগ দেই। আর বিএনপি যে ভুলটা করছে, যে যেহেতু মূল নেতৃত্ব লন্ডনে থাকার কারণে দলের উপরে কন্ট্রোলটা না মানে প্রতিষ্ঠা করতে না পারায় এখন তৃণমূল পর্যায়ে তারা যে সমস্ত নিম্নমানের কাজকর্ম করছে, তাতে মানুষ দেখতেছে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে কিন্তু ওই সুযোগটা কিন্তু জামাত নিছে। জামাত ওই সুযোগটা নিয়ে তারা তাদের আবার ওই যে জামাতের নেতৃত্বে, আমি ঠিক জামাতকে অতটা দোষারোপ করবো না, কারণ জামাতের অধীনে জোটের কিছু উগ্রপন্থী রাজনৈতিক দলগুলো আছে, ওরা মোটামুটি সেই তৌহিদি জনতা, এটা ভাঙো, ওইটা করো, সাংস্কৃতিক কর্মসূচিকে ধ্বংস করে দাও, এই ধরনের একটা প্রবণতা। জামাত বুঝতে পারছে যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা ছাড়া উপায় নেই। এই কারণে দেখবেন যে তারা দুইটা কিন্তু জামাতের আমির দুইটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিছে। বলছে যে জাতীয় দিবসগুলো নিয়ে কোন রকম অবমাননাকর কোনো উক্তি করা যাবে না, এবং সেটাকে যত সম্মান দিতে হবে। একটা আর দুই, একটা নারীর প্রতি কোন রকম অবমাননা, সোশ্যাল মিডিয়াতে যেভাবে নারীর কে অবমাননা করা হচ্ছে, তাদের মর্যাদা হানি করা হচ্ছে, সেটা যাতে কোনোভাবেই করা না হয় এই ব্যাপারে তিনি কিন্তু আহ্বান জানাইছে, সতর্কবার্তা মানে উচ্চারণ করছে। এটা খুব পজিটিভ। মানে তার মানে বুঝতে পারছে যে যদি এইভাবে চলতে থাকে এবং জামাত যদি সেটা প্রতিবাদ না করে, তাহলে মনে হবে যে জামাত এইগুলিকে আসলে সংগঠিত করতেছে। ফলে জামাত এই বিপদটা বুঝতে পেরে কিন্তু এখন কিন্তু তারা ঘুরে দাঁড়াচ্ছে। কারণ আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলি তো নজরদারি রাখা হচ্ছে যে কিভাবে নারীরা এখন কোণঠাসা করার চেষ্টা চলতেছে, কিভাবে বাংলাদেশের মূল যেই সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সব জায়গাগুলোকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। এগুলো তো কেউ মেনে নেবে না, দেশের সাধারণ মানুষও মানবে না, এবং পশ্চিমা বিশ্ব মনে করবে যে তাহলে কি রাষ্ট্রের চরিত্র পাল্টায় দেওয়া হচ্ছে, এরকম একটা কিন্তু শঙ্কা। কিন্তু আপনি বলছেন জামাত আমিরের যে আহ্বানের কথা বলছেন, কিন্তু জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন মানে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস বা দিবসগুলোর সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা
ইত্যাদি বিষয়ে জামাতের পক্ষে যারা অ্যাক্টিভিজম করছেন অনেকেই মানে বীরঙ্গনাদের নিয়ে খুবই অশ্লীল শব্দ উচ্চারণ করছেন, বিজয় দিবসকেও খুব মানে উচ্চারণ করা যায় না এমন শব্দে আখ্যায়িত করছেন। মানে তাদের পক্ষে অ্যাক্টিভিস্ট, তাদের নেতাকর্মীদের মধ্যে বা তারা এরকমভাবে বলছেন, এদিকে আমির এটা বলছেন। মানে এটা কীরকম আসলে, দুই দিকেই আছে জামাত, এরকম কি নাকি? ওই যে অ্যাক্টিভিস্টরা তো আসলে জামাতকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব একটা শক্তি গড়ে তুলতে চায়। এটা জামাত বুঝতে পারছে। জামাত বুঝতে পারছে যে মূলধারার রাজনীতি, মূলধারার গণতান্ত্রিক সিস্টেমের বাইরে যদি তারা যায়, তাহলে তারা উগ্রবাদী, মৌলবাদী একটা শক্তি হিসেবে প্রতিপন্ন হবে। তখন কিন্তু তারা পশ্চিমা বিশ্ব সহ গণতান্ত্রিক বিশ্বের সাপোর্ট পাবে না। আভ্যন্তরীণ ভাবে তাদের গায়ে একটা ট্যাগ লাগবে। ওই বিপদটা বুঝতে পেরে কিন্তু জামাতের আমির হঠাৎ করে কিন্তু দুইটা ইস্যুতে বক্তব্য রাখছে, যে দুইটা ইস্যু সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত, যে সোশ্যাল মিডিয়াতে যারা কট্টর ইসলামিস্ট হিসাবে নিজেদেরকে মানে মনে করছে, আবির্ভূত হচ্ছে। দেখা যাচ্ছে যে নারীদেরকে নিয়ে সবচেয়ে অশালীন তাদের অঙ্গ, মানে বিভিন্ন বিষয়, আমি ঠিক আর উচ্চারণ করলাম না, ঠিক অনেকগুলো শব্দ পর্যন্ত উচ্চারণ করতেছে। এইগুলোর সাথে জামাত নাই, এটা প্রমাণ করার জন্য কিন্তু এই বিবৃতিটা। এবং জামাতের আমি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু এই বক্তব্যটা দিয়েছে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। জামাতের আমির খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তিনি ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ, তার বক্তব্য সেগুলো তিনি ধরেন যখন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেন তিনি তখন সম্মান করে কথা বলেন। জামাতের আগের যে আমিররা ছিলেন তারাও স্বাধীনতার স্থপতি ইত্যাদি নানান মানে তাকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখে এরকম কথা বলেছেন। কিন্তু জামাতের নেতারা বিভিন্নজন তারা তাকে বিশ্বাসঘাতক বলছেন, জামাতের পক্ষে অ্যাক্টিভিস্টরা নানান রকম অশ্লীল শব্দ ব্যবহার করছেন তার সম্পর্কে। মানে একই রকম, একই সাথে দুটোই চলছে। শীর্ষ পর্যায়ের নেতা এরকম বলছেন আর নিচের নেতারা নানান রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। যে ভদ্রলোকটা বলছে বিশ্বাসঘাতক, আমার ধারণা যে এই কথাগুলো জামাত রিয়েলাইজ করছে, করেই কিন্তু আমি যে কথাটা বললাম এটা হলো গতকালকের হলো ঘটনাটা। আর সামনে কিছুদিন কি যায় সেটার উপর নির্ভর করে হয় না, তাদের মধ্যে তো উগ্রপন্থী আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যেও একটা অংশ আছে খুবই উগ্রবাদী, বিএনপির মধ্যে আছে উগ্রবাদী, কিন্তু মূল রাজনৈতিক নেতৃত্ব সেটাকে সাপোর্ট করছে কিনা, সেটা হলো মূল বিষয়। আপনি মনে করেন জামাত আমিরের বক্তব্যে কিছুটা থামবে, মানে এই বিষয়গুলো থেমে যাবে? আমার ধারণা থামবে এবং তারা তাদের অবস্থানটা পরিবর্তনের চেষ্টা করবে। একটু আসি যে নির্বাচনের তফসিলের ঘোষণা, মানে যখন ঘোষণা হবে বলে জানা যায় তখন দুই উপদেষ্টা পদত্যাগ করলেন, কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করার পরও দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হলো তফসিল ঘোষণার পর থেকে। এটাকে আপনি কিভাবে দেখলেন? এটা খুবই হাস্যকর, মানে আজব পদত্যাগ। মানে এই পদত্যাগপত্র দিয়ে আসলো, তারপর গাড়ি ফ্ল্যাগ উড়ায় চলে আসলো। এটা হয় না কোনোদিন। আর ওইভাবে কখনো নির্ধারিত হয় না যে তফসিল ঘোষণার সাথে সাথে পদত্যাগপত্র কার্যকর হবে। এটা কোনো তফসিলের সাথে পদত্যাগের কি সম্পর্ক? এটা সম্পর্কিত করলো কিভাবে? কোথায় আইন, কোন বিধিবিধানে আছে যে এইভাবে তফসিল ঘোষণার সাথে সাথে এটা কার্যকর হবে? এটা যখন পদত্যাগ পত্র দিচ্ছে আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই, আপনি আরো 3 দিন পরে করেন না, অসুবিধা তো নাই। কিন্তু আপনি নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর, এটা কোন আইন? এটা তো ঠিক হলো না। আর এই সবচেয়ে বড় কথা হলো যে আপনি এতদিন কি জানেন না যে তারা যে নির্বাচন করবে তাদের সাথে একটা দলের সম্পৃক্ততা আছে? তো এটা আপনি এতদিন লালন করলেন কেন? একদম শেষ সময়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মানে আপনি রেখে দিলেন। এটা মানে কোন পলিসি, কি কারণে রাখলেন? এটার ব্যাখ্যাটা কি? এটা সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছে? ব্যাখ্যা নেই। এখন সরকারের মজা হয়েছে কি, বড় রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি কিছু বলে না, মনে করে আচ্ছা ঠিক আছে ভুল ত্রুটি হয়েছে, তারা ইগনোর করতেছে। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হইলে এই সমস্ত কিন্তু বিচ্যুতিগুলি বড় আকারে ধারণ করতে, এবং বিএনপি কিন্তু ধরতেছিল, কিন্তু হঠাৎ করে ওই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বলে লন্ডন সনদ ঘোষণা হওয়ার পর থেকে এই যে চুপসে গেল ইউনিট সরকারের ব্যাপারে বিএনপি আর কথা বলে না। এটা কি আবার ক্ষমতা বদলের পরে, মানে যদি ধরেন ক্ষমতায় আসে তখন কি আবার সেই চুপসানো থাকে আবার শক্তিশালী হয়ে উঠবে? মানে আমরা বরাবরই দেখি সরকার বিদায় হওয়ার পর তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, থাকাকালীন সময় তারা সবাই ফেরেশতা থাকেন। মানে বিএনপি ক্ষমতায় আসলে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে?
না দেখেন, শেখ হাসিনা সরকারও কিন্তু মঈনুল সরকারের ব্যাপারে, আজউদ্দিন মঈনুদ্দিন সরকারের ব্যাপারে কিন্তু সিরিয়াস হয়নি, কারণ তার ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি ছিল মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এই ক্ষেত্রেও তাই হবে, যেহেতু জামাত বা বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তারা বেনিফিশিয়ারি, তারা গত 1 বছরে তারা ক্ষমতার মানে সুফল ভোগ করছে, সুতরাং তারা এই সরকারের ব্যাপারে মানে খুব সিরিয়াস হবে বলে আমার মনে হয় না। হয়তো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু আলটিমেটলি ইনু সরকারের উপরে আছে, হোল তারা বিক্ষুব্ধ হবে না। ব্যক্তি বিশেষের উপর হতে পারে। এই দুই উপদেষ্টা যখন মানে তারা যখন দায়িত্ব নিচ্ছিলেন উপদেষ্টা হিসেবে, তখন তাদের যে সহকর্মী সহযোদ্ধা সার্জিস আলম, তিনি ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে তারা আসলে দুই উপদেষ্টা না, 3 জন, তখন নাহিদ ইসলামও ছিলেন, তারা অনেক বড় স্যাক্রিফাইস করছেন, কারণ তারা নির্বাচন করবেন না, করতে পারবেন না। আমরা আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দেখতাম যে তাদের আসলে নির্বাচন করা তারা করতে পারতেন না। এবং সার্জিস আলমের সেই যে পোস্ট, সেটা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে মাঝে মাঝে, যে তারা বিরাট স্যাক্রিফাইস করছেন। তাহলে আসলে কি হলো? তাদেরকে কোনো স্যাক্রিফাইসের মধ্যে দেখলেন নাকি? মানে তারা আসলে নির্বাচনও করছেন, আবার উপদেষ্টা হিসাবে একদম তফসিল ঘোষণার মুহূর্ত পর্যন্ত থাকলেন, গাছেরটাও খাচ্ছেন তলারটাও কুড়াচ্ছেন, এরকম একটা পরিস্থিতি। আমি তো এই জন্যই বললাম, তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তারা উপদেষ্টা হিসেবে থেকে এটা ভালো নজির স্থাপন করলো না, একেবারেই না। বরং আরো তাদের 2-3 মাস আগেই পদত্যাগ করা উচিত ছিল। কিসের আশায় করলো দেখেন, এবং এটা লাভ হলো না। এবং তারা ওই ক্ষমতায় থেকে, দায়িত্ব থেকে, তারা এনসিপির আবার যাতে পদত্যাগ করে বড় পদে আসতে পারে সেটা নিয়ে দর কষাকষি করলো। এখন যারা